স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের MN3 পেপার অর্থাৎ গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং এই পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশানটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। তোমাদের 5th সেমিস্টারে এডুকেশন মাইনরে তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো এবং তোমরা যারা MDC কোর্সের স্টুডেন্ট অর্থাৎ পাস কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের উভয়দেরই দুটো এডুকেশন মাইনর পড়তে হবে। তার মধ্যে একটির কোড হচ্ছে MN3। যে MN3 যে কোড আছে, পেপারটির নাম হচ্ছে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং, যে পেপারের সাজেশান আজকে আলোচনা করতে চলেছি। এবং আরও একটি কোড আছে MN4, যেটা দ্বিতীয় মাইনর 5th সেমিস্টারে, সেটা হচ্ছে এডুকেশন অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং। এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং এই দুটো পেপার তোমাদের 5th সেমিস্টারে অনার্স এবং MDC অর্থাৎ পাস কোর্সের ক্ষেত্রে পড়তে হবে। আজকে তোমরা MN3 পেপারের সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও এবং সাজেশানটা আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি, দেখো। এবং শেষে তোমাদের দুটি পেপারের ক্যালকাটা ইউনিভার্সিটির যে অফিসিয়াল সিলেবাস আছে, সেই সিলেবাসটা তোমাদের আমি দেখিয়ে দেবো একবার। চলো এখন সাজেশান এবং সিলেবাসটা দেখে নাও। এবারে তোমরা MN3 পেপার অর্থাৎ গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং এই পেপারের সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। তোমাদের ইউনিট 1 দেখো। প্রথমে ইউনিট 1 থেকে 10 নম্বরের যে প্রশ্নগুলো তৈরি করতে হবে দেখো। প্রথম প্রশ্ন, নির্দেশনার সংজ্ঞা দাও, নির্দেশনার কার্যাবলী আলোচনা করো। আর এই সাইডে যে সালগুলো লেখা আছে দেখতে পাচ্ছ, এগুলো বিভিন্ন ইয়ারে প্রশ্নগুলো পড়েছে পরীক্ষায়, তাই সেগুলো সালগুলো এখানে লিখে দেওয়া হয়েছে, অর্থাৎ এগুলো অধিক গুরুত্বপূর্ণ সালের প্রশ্ন। প্রথম প্রশ্ন কী ছিল? নির্দেশনার সংজ্ঞা দাও এবং নির্দেশনার কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, মাধ্যমিক বিদ্যালয়ে নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, ব্যক্তিগত নির্দেশনা বলতে কী বোঝো, এর সুবিধা অসুবিধাগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, দলগত নির্দেশনার সংজ্ঞা দাও, একক নির্দেশনার সঙ্গে এর পার্থক্য আলোচনা করো, আর দলগত নির্দেশনার সুবিধাগুলি ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে তোমাদের জন্য বাছাই করে দেওয়া হয়েছে। তারপরে প্রশ্ন, একটি উত্তম বিদ্যালয় নির্দেশনার কার্যক্রমের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি আলোচনা করো। এবারে তোমাদের প্রথম ইউনিট থেকে 5 নম্বরের যে প্রশ্নগুলো তৈরি করতে হবে দেখো। 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে নির্দেশনার কার্যাবলী উল্লেখ করো। তারপরের প্রশ্ন আছে মাধ্যমিক শিক্ষান্তরে নির্দেশনার প্রয়োজনীয়তা সংক্ষেপে লেখো, অর্থাৎ মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে। ব্যক্তিগত নির্দেশনার সুবিধা অসুবিধাগুলি লেখো। পরের প্রশ্ন, দলগত নির্দেশনার 5টি সুবিধা উল্লেখ করো। পরের প্রশ্ন আছে একটি ভালো বিদ্যালয়ে নির্দেশনা কর্মসূচির জন্য প্রয়োজনীয় উপাদানগুলির নাম উল্লেখ করো। এটা তোমাদের গেল ইউনিট 1, 1 নম্বর ইউনিট শেষ। এবার 2 নম্বর যে ইউনিট আছে, 2 নম্বর ইউনিট দেখো। 2 নম্বর ইউনিট থেকে 10 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, শিক্ষামূলক নির্দেশনার সংজ্ঞা দাও। শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষামূলক নির্দেশনার কাজগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, বৃত্তিমূলক নির্দেশনা বলতে কী বোঝো, শিক্ষার বিভিন্ন স্তরে বৃত্তিমূলক নির্দেশনার কাজগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ব্যক্তিগত নির্দেশনা এর অর্থ এবং কিশোরদের জন্য এর গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, আধুনিক শিক্ষা ব্যবস্থায় বৃত্তিমূলক নির্দেশনার কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এবারে 2 নম্বর ইউনিট থেকে 5 নম্বরের যেসব প্রশ্ন তৈরি করতে হবে দেখো। প্রথম প্রশ্ন, শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষামূলক নির্দেশনার কাজগুলি সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, বৃত্তিমূলক নির্দেশনার গুরুত্ব লেখো। তারপরের প্রশ্ন, কৈশোরকালে ব্যক্তিগত নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো। তারপরের প্রশ্ন, ব্যক্তিগত নির্দেশনার সুবিধাগুলি লেখো। এটা তোমাদের 2 নম্বর ইউনিট কমপ্লিট হলো। এবার 3 নম্বর ইউনিট দেখো। 3 নম্বর ইউনিট থেকে যেসব প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে দেখো। আর তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশান নিতে চেয়েছিলে, তোমাদের বলি যে আমাদের অনলাইন কোচিং ক্লাস শুরু হয়ে গিয়েছে, অনেকে অ্যাডমিশান নিয়েছে। তোমরা যদি কেউ অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো, নিচে দেখো একটা নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের অ্যাডমিশান শুরু হয়ে গিয়েছে। তারপরে দেখো, তারপরে 10 নম্বরের প্রশ্ন 3 নম্বর ইউনিট থেকে দেখে নাও যেগুলো করবে। প্রথম প্রশ্ন, পরামর্শদানের সংজ্ঞা,
এর গুরুত্ব ও পরিধি আলোচনা করো। তারপরের প্রশ্ন, পরামর্শদানের কৌশল, সেখানে নির্দেশনামূলক, অনির্দেশনামূলক এবং সমন্বিত আলোচনা করো। তারপরে হচ্ছে সমন্বিত পরামর্শদানের বৈশিষ্ট্য ও সুবিধাগুলি আলোচনা করো। তারপরে প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শদানের সংজ্ঞা ও পার্থক্য ব্যাখ্যা করো। নেক্সট আছে ব্যক্তিগত ও দলগত পরামর্শদান এর অর্থ ও গুরুত্ব আলোচনা করো। তারপর 5 নম্বরের প্রশ্ন, পরামর্শদানের পরিধি সম্বন্ধে সংক্ষেপে লেখো। প্রত্যক্ষ পরামর্শদানের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। পরোক্ষ পরামর্শদানের বৈশিষ্ট্যগুলি লেখো। ঐচ্ছিক বা সমন্বিত পরামর্শদানের বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপর দলগত পরামর্শদানের গুরুত্ব আর একক পরামর্শদানের সুবিধা অসুবিধা লেখো। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট, এবারে তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটি যে নতুন সিলেবাস পাবলিশ করেছে সেটা একটু দেখে নাও। দেখো এখানে স্ট্রাকচারটা লেখা আছে, এটা আমাদের দেখার দরকার নেই। আমাদের যেটা দেখার দরকার সেটা দেখো, এটা সেকেন্ড সেমিস্টার আছে। দেখো আমি তোমাদের দেখাচ্ছি মেন বিষয়টা। এটা দেখো, এটা প্রথম সেমিস্টার, এটা সেকেন্ড সেমিস্টার, এটাও আমাদের দরকার নেই। এটা থার্ড, তারপরে আছে ফোর্থ এবং তারপরে আছে ফিফথ সেমিস্টার। এই ফিফথ সেমিস্টার যেটা দেখতে পাচ্ছ সেখানে দুটো মাইনর 3 যেটা আছে সেটা গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিংয়ের ওপর আছে, আর মাইনর 4 যেটা আছে সেটা হচ্ছে এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং। আজকে ক্লাসে তোমাদের যেটা সাজেশান তোমরা পেয়েছো সেই গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিংয়ের ওপর সাজেশানটা পেয়েছো। এরপরে আমি তোমাদের এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং এর সাজেশানটা নিয়ে আমি আলোচনা করব। এবং তোমাদের 6 সেমিস্টারে মাইনর হিসাবে কি পড়তে হবে সেটাও এখানে দেখো মেনশান করা আছে। 6 সেমিস্টারে তোমরা যখন যাবে তখন তোমরা যারা জেনারেল কোর্সের স্টুডেন্ট তখন তোমাদের মাইনর হিসাবে এগুলো পড়তে হবে। আর অনার্সের তো 6 সেমিস্টারে মাইনর অন্য সাবজেক্ট থাকবে, তোমরা সেটা জানো। যাই হোক, এই ছিল তোমাদের সিলেবাস।